বলছে যে, "ভাই আপনি এই সময় মজা করেন না।" ওনাদের বলতেছেন যে, "ভাই আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি। উনাকে আমাদের দরকার। আপনি মজা করেন।" আমরা বললাম, "আপনারাও মজা করেন না। আপনি ডাকতেছেন উনাকে আর আমার চান খাওয়ার পরে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে। আপনি কি এটা জানেন?" ১ম কথা হচ্ছে যে ৫ই আগস্ট তো আমরা ১১:৩০ ১২টা থেকেই আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং শেখ হাসিনা দেশে নাই। দেশে নাই উনি পালিয়ে গেছেন। তো এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি। আমাদের সাথে আমাদের সহযোদ্ধা মহানগরীর সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাই, উনি ফোন দিচ্ছেন এক জায়গা থেকে যে, "ভাই আমাদের ভাইদের উপরে তো এখনো গুলি চলতেছে।" কামাল হোসেন ভাই উনি ছিলেন চানখারপুলে। উনার সামনে তখন স্ট্রেট মানে ৪ টা ডেড বডি পড়ে আছে। শহীদ আনাস সহ মানে ৪ টা ডেড বডি পড়ে আছে। তো উনি আ যখন এটা বলতেছে একই টাইমে মানে আমি ২ টার কথা বলছি, একই টাইমে আমাকে সাংবাদিকদের থেকে এবং আ ইয়াদের থেকে উত্তরপাড়া থেকে আমাকে বারবার ফোন করা হচ্ছে। ঐদিনই ১ম আমরা রাত্রিবেলা থেকে অফলাইন ব্যবহার করা শুরু করেছি। ডিসিশন নিয়ে যা হয় হবে। তার আগ পর্যন্ত তো আমরা ইসে থাকতাম আরকি। সিগন্যালে, টেলিগ্রামে এবং তখন তো WhatsApp টাও মানে ট্র্যাকিং এর মধ্যে চলে গেছে বলে আমরা জানতে পারলাম। তখন সিগন্যালে আর হলো আমরা টেলিগ্রামে থাকি। তো আমাদের যখন নিষিদ্ধ করা হলো ১লা আগস্ট তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে we are desperate আমরা এখন আর মানে মানে ডিফেন্স খেলব না। এখন যা হয় হবে। মানে এখন আমরা এগ্রেসিভ খেলব। সহজ কথা। আমরা এখন ডিফেন্স করব না। আমরা এখন এগ্রেসিভলি আমরা মুভ করব। তো ওরা যেহেতু এগ্রেসিভলি মুভ করছে, এখন আমাদের আর কোন মানে যেটা বলা হয় যে এখন যে পর্যন্ত আসছি, হয় সামনে যেতে হবে, পিছনে ফেরার কোন পথ নেই। তখন আমাদের ডিসিশন হলো যে আমাদের অফলাইনে আমরা চলে যাব। তো অফলাইনে ঐদিন ৪ তারিখ রাতে আমি অফলাইন নিয়ে যখন যেখানে যাচ্ছি আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হচ্ছে এবং আমাদের ২-১ জন ভাই যারা প্রশাসনে ছিলেন আমাকে পছন্দ করতেন, আমাদেরকে ভালোবাসতেন। তারা বলতেন যে, "মাসুদ ভাই আপনি এখন খিলগাঁয়ে।" জাস্ট আসলেই আমি তখন খিলগাঁয়ে। বলতেন যে, "আপনি এখন আ মৎস্য ভবনের সামনে।" একদম দেখতাম যে হ্যাঁ, ঠিক আমি মৎস্য ভবনের বলছে, "আপনি এখনই একটু ওখান থেকে জায়গা চেঞ্জ করেন।" মানে ঐদিন আমি ১০ মিনিট ১৫ মিনিট পর জায়গা চেঞ্জ করছি। ১৫ মিনিট পর। এতটা মানে আমার মনে হয় যে আমাদের একেকজনের পিছনে একেকজন লোক লাগিয়ে রাখা হয়েছিল। তো এই অফলাইনে যেহেতু আমাদের অন্য নেতৃবৃন্দকে অনেককেই পাওয়া যাচ্ছিল না, ফোন কানেক্ট হচ্ছিল না। আবার আপনি জানেন যে নেটও কিন্তু খুব খারাপ ছিল। নেট মানে অনলাইন নেট একেবারেই ছিল না বললে চলে। তো ওই কারণে ওনাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো আমাকে অফলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে, বারবার ফোন করতেছে। তো আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একবার হাসতে, হাসতে বললামও যে কি, "অ্যারেস্ট করবেন উনাকে?" উনি আর উনাকে অ্যারেস্ট করে কি করবে? বলছে যে, "ভাই আপনি এই সময় মজা করেন না।" ওনাদের বলতেছেন যে, "ভাই আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি। উনাকে আমাদের দরকার। আপনি মজা করেন না।" আমরা বললাম, "আপনারাও মজা করেন না। আপনি ডাকতেছেন উনাকে আর আমার চান খাওয়ার পরে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে। আপনি কি এটা জানেন?" বলছে, "মাসুদ ভাই আমাদের মেসেজটা গিয়েছে ইয়াটা বন্ধ করার জন্য এই ক্র্যাকডাউনটা। মেসেজটা পৌঁছতে গ্রাসরুট এ হয়তো একটু সময় লাগতেছে বা কোন অফিসার এখনো মেসেজটা যথাযথভাবে ধারণ করতে পারছেন না। এটুকু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। একটু সময় নিলে ঠিক হয়ে যাবে। এটার জন্যই সেনাপ্রধান একটা বক্তব্য দিতে চাচ্ছেন। উনার বক্তব্যটা গেলে যেন সব জায়গা থেকে প্রশাসন এটাকে ক্যারি করে। তো বক্তব্যটা উনি দিতে চাচ্ছেন সব নেতৃবৃন্দের সাথে কথা বলার পরে উনি কথাটা বলতে চাচ্ছেন। তো আমি তখন আমাদের কয়েকজনকে ফোন করলাম। উনারা বারবার বলতেছেন, "আমরা আমির জামাতকে ট্রাই করতেছি। আশা করি পেয়ে যাবো।" পেতে আমাদের মানে 11:30 12টা থেকে শুরু হয়েছে। তখন ১টা, ২টা, ৩টা, ৩:30 মধ্যে তখন বারবার বলা হচ্ছে যে একবার আপনারা স্ক্রলিং এ দেখতেছেন যে পিছানো হচ্ছে সংবাদ সম্মেলন। ৩ বার পিছানো হইছে। তো উনারা বললেন যে, "দেখেন আমাদের সবার সাথে এট লিস্ট কানেক্টিভিটি ডেভেলপ হয়ে গেছে। শুধুমাত্র আমিরে জামাতকে আমরা এখনো কানেক্টিভিটিটা করতে পারি নাই। দ্রুত উনাকে দরকার।" তো আলহামদুলিল্লাহ পরে উনাকে পাওয়া গেছে এবং উনি ওখানে গিয়েছেন। উনারা ১ম গাড়ি পাঠাতে চাইছিলেন। পরে বললেন যে, "আমাকে আপনারা গাড়ি পাঠাই এই গাড়িতে করে নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে। তার চেয়ে বরং বেটার যে আমি আমার গাড়ি নিয়ে এবং সিকিউরিটি নিয়ে আমি চলে আসি" এবং এটা বলে এটা আমিরে জামাতও বলেছেন যে এবং আমরাও তো যারা এটার সাথে ইনভলভ ছিলাম যে উনি যখন বের হয়েছেন মানে উত্তরপাড়ার লোকেরা, সেনাবাহিনীর লোকেরা বলছিল যে, "আপনি আসতে পারবেন কিনা এই পর্যন্ত? পুরা রাস্তা তো ব্লক হয়ে আছে।" আমাদের গাড়ি গেছিল, কোন গাড়ি ফিরে আসতে পারে নাই। মানে সব গাড়িগুলা ওরা নষ্ট করে ফেলছে। তো বলছি, "কি করা যায় এখন? আসতে তো হবে আপনাকে।" আবার উনি এমন জায়গায় যে মোটরসাইকেল আসাটাও কঠিন। উনি বললেন যে, "আপনাদের চিন্তা করতে হবে না। আল্লাহর উপর ভরসা, ছাত্র জনতার সাথে জনতার প্রতি আমার আস্থা আছে। আমি বের হয়ে আসতেছি। আমি গাড়ি নিয়ে আসতেছি।" উনি গাড়ি নিয়ে গেছেন, ছাত্র জনতাই উনার গাড়িতে ডানে বামে ওই যে সিকিউরিটির মতো উঠে দাঁড়াইয়া বাঁশি নিয়া, পতাকা নিয়া, তারপর উনাকে একদম ইয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। গণভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। তো যেটা বলছিলাম যে,
এভাবে ওনাকে তো মিটিং এ হাজির করা হলো। উনি যাওয়ার পরে আরো কিছু নেতৃবৃন্দের কথা উনি বললেন যে ওনাদের দরকার। দেখেন এই জায়গায় কিন্তু কোন সংকীর্ণতার উনি পরিচয় দেন নাই। উনি বলছেন যে, "না, আমাদের আরো অমুক, তমুক আমাদের সহযোদ্ধা যারা ছিলেন, রাজপথে আমরা ভূমিকা নিয়েছি, তাদেরও আপনাদের দরকার।" তো ওনাদেরকে ডাকা হয়েছে তখন। তো আর মোনাজাতের কথা যেটা বললেন যে, আমরা তো যখন 11:30-12:00 টার দিকে আমাদের বিজয় মিছিল শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে। এরপরে আ শাহবাগ পর্যন্ত আমার পৌঁছতে প্রায় 5:30-6টা বেজে গেছে। মানে লোকদের কোলাকুলি, তারপরে আনন্দ করা, শুকরিয়া আদায় করা। বহু জায়গায় আমার মনে আছে আমার কপালে বালু এবং আ আ ময়লা বালু কপালে হয়ে গেছিল। বহু জায়গায় আমি সিজদা করেছি। মানে আল্লাহর কাছে বারবার আমরা শুকরিয়া সিজদা করেছি। তো ওখান থেকে আমরা মিছিল নিয়ে লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার আগে আমরা সালাতুল আসরও ওখানে পড়েছি। পড়ে ওখানে আমরা আ সালাতুল হামদ আদায় করেছি। সিজদা করেছি। আ মসজিদ থেকে বের হয়ে তারপরে। ওখান থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ যারা ছিলেন, শিবিরের নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা মিছিল নিয়ে আমরা আপনি জানেন যে আমাদের মহানগরী অফিস যেটা ৪৮/১ পুরানা পল্টন, একই সাথে পাশাপাশি হলো ৪৮/১ শিবিরের কেন্দ্রীয় অফিস। তো ২ টা পাশাপাশি অফিস। আমরা ১ম এ আ অর্থাৎ ২০১১ সালে আমরা লাস্ট আমাদের অফিস থেকে আমরা বের হয়ে আসি। বের হয়ে আসি মানে আমাদেরকে বের করে দেয় একদম বন্দুকের মুখে। আমার মনে আছে তখন এমপি আছেন আমাদের ভাই হামিদুর রহমান আজাদ ভাই। ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ ভাই এখন সহকারী সেক্রেটারি ছিলেন। উনাকে পর্যন্ত রুম থেকে উনার রুমটা আমরা লাস্ট ব্যবহার করতাম। উনাকে এসে ডিবি এবং পুলিশ সরাসরি বলল যে, "আর কোন অবস্থাতেই আপনাদেরকে আমরা এখানে বসতে দিতে পারব না।" আমাদের কিছু লোক অ্যারেস্ট করে দেওয়া হলো ওখান থেকে। ফাইনালি ওনারা আমাদেরকে বের করে তালা দিয়ে দিল। আমাদের অফিস উনারাই তালা দিয়ে দিল। তালা দিয়ে আমাদের কিছু সিকিউরিটি ওনারা বলল যে, "উনারা ২-৩ জন থাকবেন, আর কেউ আপনারা এখানে আসবেন না। আসলে গ্রেপ্তার করা হবে।" এবং এরপর থেকে আমরা যারাই যেতাম, গেছে এরপরে আমাদের ভাইরা যেত। তো তাদেরকে গ্রেপ্তার করা হতো। এই ১১ সালে লাস্ট বের হয়ে আসার পরে আমরা সর্বপ্রথম আ ঐদিন ৫ তারিখে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত ৮:৩০ বা ৮:৩০ দিকে আমরা ১ম অফিসে ঢুকি। আর এর আগে আপনাকে বলে রাখি, আ আরেকবার আমরা ওখানে মোনাজাত করেছি। তো এটা সম্মিলিত করা যায়নি। দোয়া করেছি এবং আমি আ ওখানে ওই সময় আমি অফিসে ঢুকে আল্লাহর কাছে সালাতুল সিজদা মানে হামদুল সিজদা করেছি। আ ১০ জুন। ১০ জুন মানে ২০১৩ সালে আমরা যে আ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রোগ্রামটা করলাম। আ বড় প্রোগ্রাম যেটা হলো ২৩ সালে যে বড় প্রোগ্রামটা হলো। ওই প্রোগ্রামটার দিনও আমরা মনে করেছিলাম যে সরকার হয়তো এখন কিছুটা নমনীয় হবে। কিন্তু আমরা আসলাম, আমি রাতে কিছু ভাইদের নিয়ে আসলাম আমাদের অফিসটা দেখার জন্য। প্রশাসনের লোকজন ছিল। তো বলল যে, "যায়েন না। আ আমাদের নির্দেশনাটা ভালো না। আপনারা প্রোগ্রাম করেছেন, এখন যার, যার বাড়িতে আপনারা চলে যান, বাসায় চলে যান।" তা আমি বললাম, "প্রোগ্রাম করলাম, এত বড় প্রোগ্রাম হয়েছে, আমরা এখন একটু অফিসে বসি, কথা বলি।" ও যে, "না, অফিসে যান কিন্তু বইসেন না।" তারপর আমরা গেলাম অফিসে। ঐদিনও আমি খুব আবেগে আপ্লুত হয়েছি যে ১১ সালের পরে প্রায় কত বছর মানে ৭-৮ বছর পরে আবার আমি ওখানে যাওয়ার সুযোগ পেলাম ৯ বছর পরে। আর এরপরে ঐদিন আমরা ৮:৩০ ৮:৩০ যখন অফিসে ঢুকলাম, খুব স্বাভাবিকভাবেই আমাদের ৩-৪ টা জিনিস স্মৃতিতে আসছে। যে এই অফিস যেখানে আমাদের আ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই অফিস করতেন। এই অফিস যেখানে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন। এই চেয়ার যেখানে আমরা এখন বসছি, সেই চেয়ারে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই উনি এখানে দায়িত্ব পালন করতেন। তো এই স্মৃতিগুলো আমাদের সামনে আসার কারণে আমরা আবেগ আপ্লুত হয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের এই অফিসটা আসলে তো অফিস না। এটা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি। এই অফিস হচ্ছে এদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে বাস্তবায়ন করার অফিস। এখান থেকে আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন এই দেশের মানুষের জন্য শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। সেই নেতৃবৃন্দেরই ধারাবাহিকতা এখন আমরা এখানে যারা ছোট, ছোট কর্মী আমরা এখন বসছি, আমাদের উপর একটা বিরাট বোঝা। আজকে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন আমাদের শাহাদাতের রক্তের বিনিময়ে অসংখ্য ছাত্র জনতার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তখন আল্লাহর কাছে আ দোয়া করেছি এবং কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আদায় করেছি। এ ওই সময় আসলে আমাদের চোখের পানি আমরা তখন খুবই বিধ্বস্ত। বিধ্বস্ত মানে কত রাত ধরে আমরা ঘুমাই না। মানে এটা বিশ্বাস করতে পারবেন না। মানে ঘুম মানে আমাদের এমন হয়েছে যে রাত ২টা-৩টা পর্যন্ত আমাদের মিটিং অনলাইনে আমাদের মিটিং চলছে। আবার ফজরের পরে মিটিং শুরু। মানে রাতে প্ল্যানিং হতো। আর ফজরের পর থেকে তো এক্সিকিউশন এ আমাদেরকে ভূমিকা রাখতে হতো। সারারাত আমাদের প্ল্যানিং চলত। কোথায়, কোথায় এখনো অনেকে বলেন আরকি যে জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল? জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল? যারা ফিল্ডে ছিল তারা জানে। আর যারা ফিল্ডে ছিল না তারা জানে না জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল।